হত্যার মাস্টারমাইন্ড ঢাকার আন্ডারওয়ার্ল্ডের এক সময়ে ত্রাস তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি। তাকে হন্য হয়ে খুঁজছে বাংলাদেশের গোয়েন্দারা, অথচ তিনি ছিলেন আমাদের নাকের ডগাতেই, কিন্তু সীমান্তের ওপারে। কলকাতার এক সরু গলি, নাম ঝনঝন গলি। নামটা শুনলেই কেমন যেন রহস্যের গন্ধ পাওয়া যায়। সেই গলিরই একটা 4 তলার ভবনের A3 ফ্ল্যাট। বাইরে থেকে দেখলে মনে হবে আর 10টা সাধারণ ফ্ল্যাটের মতোই, কিন্তু ভেতরে চলছিল এক ভয়ঙ্কর লুকোচুরির খেলা। অনুসন্ধানে বেরিয়ে এসেছে এক পিলে চমকানো তথ্য। ঢাকার এই ফেরারি আসামি, যার হাতে লেগে আছে হাদির রক্ত, তিনি কলকাতার নিজেকে পরিচয় দিচ্ছেন বাংলাদেশের পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে। ভাবা যায়, যাকে খুঁজছে পুলিশ তিনি নিজেই সেজে বসেছেন পুলিশ। গত 6 জানুয়ারি রাতেও বাপ্পি সেই ফ্ল্যাটেই অবস্থান করছিলেন। কলকাতার রাজারহাটের ওয়েস্ট বেরাবেরি মেঠোপাড়া এলাকা। সেখানে স্থানীয়রা জানতেন এই ফ্ল্যাটে বাংলাদেশের কিছু বড় পুলিশ অফিসাররা উঠেছেন। তারা ভয়ে বা সম্মানে সেই ফ্ল্যাটের দিকে তাকান না। আর এই ভুয়া পরিচয়ের আড়ালেই বাপ্পি গড়ে তুলেছেন তার এক নতুন নিরাপদ সাম্রাজ্য। কিন্তু পাপ কখনো চাপা থাকে না। যখন সেই ফ্ল্যাটে অভিযান চালানো হলো, তখন সেখানে বাপ্পি ছিলেন না, কিন্তু তিনি টের পেয়েছিলেন তার সময় শেষ হয়ে আসছে। কিন্তু বাপ্পি না থাকলেও সেখানে পাওয়া গেছে তার ছায়াসঙ্গীদের, যারা এতদিন বাপ্পির সাথে একই ফ্ল্যাটে আত্মগোপনে ছিলেন। তারা আসলে কারা? নাম শুনলে হয়তো আপনি চমকে উঠবেন। সেখানে ছিলেন শেরেবাংলানগর থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান উজ্জ্বল, ছিলেন একই থানার সহসভাপতি সজিবুল ইসলাম, এবং সবচেয়ে বড় চমক, সেখানে দেখা মিলল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্পাদক ওমর শরীফের। এই পালাতক নেতারা অকপটে স্বীকার করেছেন বাপ্পি তাদের সাথেই ছিলেন। গত 1 বছরেরও বেশি সময় ধরে বাপ্পি এই ফ্ল্যাটটিকে ব্যবহার করছিলেন তার একান্ত সেফ হাউস বা নিরাপদ দুর্গ হিসেবে। তবে সবচেয়ে বড় ব্রেকিং নিউজটি এসেছে ঠিক একটু আগেই। একাধিক বিশ্বস্ত সূত্র এবং কলকাতার গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায় বাপ্পির দৌড় শেষ হয়েছে। যদিও পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে মুখ খুলছে না। হয়তো কোনো আইনি প্রক্রিয়া বা প্রত্যর্পণ চুক্তির জটিলতা খতিয়ে দেখা হচ্ছে। কলকাতা থেকে এবার আমাদের দৃষ্টি ফেরাই ঢাকার মিরপুরের রূপনগরে, যেখানে বাপ্পির নাম শুনলে একসময় বাঘে মহিষে এক ঘাটে জল খেত। 5 আগস্টের পর ক্ষমতার পালাবদল হয়েছে, আর সেই পালাবদলের স্রোতে ভেসে গেছে বাপ্পির সেই দোর্দণ্ড প্রতাপ। রূপনগর কাউন্সিলর কার্যালয়ের কর্মচারীরা জানাচ্ছেন, সবশেষ 2024 সালের 3 আগস্ট বাপ্পিকে এখানে দেখা গিয়েছিল। তারপর তিনি হাওয়ায় মিলিয়ে গেলেন। কিন্তু তিনি একা যাননি, সাথে নিয়ে গেছেন এক পাহাড় সম অপরাধের বোঝা। রূপনগরের মিল্ক ভিটা রোডে, সেখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে চৌধুরী ভিলা। এই সেই বাড়ি যেখানে বসে বাপ্পি তার অপরাধ সাম্রাজ্য নিয়ন্ত্রণ করতেন। সেখানে ছিলেন বাপ্পির মা। একজন মা কখনোই তার সন্তানের অপরাধ বিশ্বাস করতে চান না। বাপ্পির মাও তার ব্যতিক্রম নন। ক্যামেরার সামনে তিনি কান্নাজড়িত কণ্ঠে দাবি করেছেন তার ছেলে নির্দোষ। তিনি বলেছেন, মানুষ অনেক কিছুই করে, অনেক কিছুই বলে, মোবাইলে অনেক কিছু ছড়িয়ে দেয়, বাস্তবতা কেউ দেখে না। আমি বিশ্বাস করি না আমার ছেলে খুনের সাথে জড়িত। মায়ের এই আর্তনাদ হয়তো আবেগের জায়গা থেকে সত্য, কিন্তু রূপনগরের বাতাস কি অন্য কথা বলছে? স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে বেরিয়ে আসে বাপ্পির আসল চেহারা। তার ভয়ে নাম প্রকাশ করতে চান না, কিন্তু তাদের চোখে মুখে এখনো আতঙ্কের ছাপ স্পষ্ট। স্থানীয়রা বলছেন, বাপ্পি কেবল একজন কাউন্সিলর ছিলেন না, তিনি ছিলেন একজন পেশাদার অপরাধী। বাড়ি দখল, ফুটপাত দখল, চাঁদাবাজি, এমন কোনো অপরাধ নেই যা বাপ্পির ইশারা ছাড়া হতো। আর এই সবকিছুর পেছনে ছায়া হয়েছিলেন স্থানীয় সাবেক এমপি ইলিয়াস মোল্লা। বলা যায়, ইলিয়াস মোল্লার ডান হাত হয়েই বাপ্পি পুরো এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। আজ হাদি হত্যা মামলার চার্জশিটে ডিবি পুলিশ বাপ্পিকে মাস্টারমাইন্ড হিসেবে চিহ্নিত করেছে। বলা হচ্ছে, বাপ্পির পরিকল্পনা এবং অর্থায়নেই কিলার গ্রুপ হাদিকে হত্যা করেছে। যদিও বাপ্পির মা এবং তার অনুসারীরা এটিকে রাজনৈতিক ষড়যন্ত্র বলতে চাইছেন। কিন্তু কলকাতার ঝনঝন গলিতে পুলিশ সেজে আত্মগোপন করে থাকাটা কি নির্দোষ হওয়ারই প্রমাণ? একজন নিরপরাধ মানুষ কেন নিজের পরিচয় গোপন করে ভিনদেশে পালিয়ে থাকবেন? কেন তাকে উজ্জ্বল, সজিবুল বা ওমর শরীফদের মতো পালাতক নেতাদের সাথে এক ফ্ল্যাটেই থাকতে হবে? এই প্রশ্নগুলোর উত্তর বাপ্পির মায়ের কাছে নেই। তবে রাষ্ট্রের কাছে জনগণের দাবি এখন একটাই, যদি সত্যিই বাপ্পি কলকাতা পুলিশের হাতে আটক হয়ে থাকেন, তবে অবিলম্বে তাকে দেশে ফিরিয়ে আনা হোক। প্রবাদ আছে, পাপ বাপকেও ছাড়ে না। বাপ্পি হয়তো ভেবেছিলেন সীমান্তের ওপারে তিনি নিরাপদ, কিন্তু হাদির রক্ত তাকে তাড়া করে ফিরছে। ইনকিলাব মঞ্চ এবং সাধারণ জনগণ আজ রাজপথে। তারা শুটার ফয়সাল করিম মাসুদ এবং মাস্টারমাইন্ড বাপ্পি সহ সকল অপরাধীর ফাঁসি চায়। রাষ্ট্র কি পারবে
কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে এই খুনিদের দেশে ফিরিয়ে আনতে, নাকি আইনি জটিলতার ফাঁক গলে তারা পার পেয়ে যাবে? আমরা তাকিয়ে আছি সরকারের দিকে, তাকিয়ে আছি সেই দিনের অপেক্ষায় যেদিন হাদির খুনিরা কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেদের পাপের প্রায়শ্চিত্ত করবে। প্রিয় দর্শক, আপনি কি মনে করছেন ওসমান হাদির পলাতক এই খুনিদেরকে দেশে ফিরিয়ে এনে বিচার করা কি আদৌ সম্ভব? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বে।